অনেকে খুব সংশয়ের মধ্যে আছে যে রাষ্ট্র এই ডিসেম্বরে হাসিনা আসবে কিনা বা এই সরকার কেমন কি করবে। সাধারণ যে মানুষগুলো আছে যারা রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির বিষয়ে অত বেশি জানে না, তাদের ভিতরে এই সংশয়গুলো আসছে। তবে তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো বিগত দিনে 17 বছরে যে পরিমাণ দুর্নীতি এবং অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, একটা গোষ্ঠীর হাতে টোটাল রাষ্ট্র পরিচালিত হয়েছে। পাশাপাশি দিল্লির সেবাদাস হয়ে তারা যে রাষ্ট্র পরিচালনা করেছে, সেখানে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের নামে প্রচুর পরিমাণে অর্থ খরচ করা হয়েছে এবং বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে। তো বাংলাদেশ এখন একটা বলা যায় যে ঋণগ্রস্ত একটা দেশ, এবং সেই ঋণগ্রস্ত হওয়ার কারণে আমরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। তো এখান থেকে উত্তরণের জন্য আসলে কি করা উচিত? আমি 2020 সালে একটা পোস্ট করেছিলাম, যেখানে ছিল যে এই সরকারের পরে যদি কোনো সরকার আসে, সে আদতে খুব ভালো কিছু করতে পারবে খুব দ্রুত সময়ে, এই আশা আমরা করতে পারি না। কারণ একটা ভঙ্গুর অর্থনীতির ভেতরে আমরা চলে যাব। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে পদ্মা সেতু তৈরি হয়েছে, এই পদ্মা সেতুর কারণে আমরা অনেক বেশি উপকৃত হয়েছি। আমরা 3 ঘন্টা, 3.5 ঘন্টা বা 4 ঘন্টার ভিতরে বরিশাল, খুলনা থেকে ঢাকায় চলে আসতে পারছি। কিন্তু এই স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের মাধ্যমে যে লোকের 500 টাকা ইনকাম ছিল, তার ইনকাম 550 টাকা হয়েছে কিনা, আমাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কিনা, যদি সেগুলো না হয়ে থাকে, তাহলে এই স্ট্রাকচারাল ডেভেলপমেন্টে আসলে তেমন কোনো লাভ হবে না জনগণের। আপনাদের কিছুদিন আগে একজন বলছিল, তিনি খুব আন্তর্জাতিক মানের একজন মানুষ, আলাপের সময় বলছিল যে চায়নাতে যে বড় বড় ডেভেলপমেন্ট হয়, তো সেখানে একটা ব্রিজের কথা বললো, যে সাগরের ভিতর দিয়ে একটা ব্রিজ তৈরি করেছে ম্যাকাওতে। তো সেখানে কেন এই ব্রিজটা তৈরি করা হলো? এটা তৈরি না করলেও কিন্তু এখানে রেলপথ ছিল। তো তারা বললো যে এখান থেকে টাকা দুর্নীতি করা হয়, মেরে দেওয়া হয়। তো স্ট্রাকচারাল ডেভেলপমেন্টে কিন্তু গভর্নমেন্ট যদি শক্তিশালী না হয়, তারা যদি ভালো না হয়, তাহলে কিন্তু সেখানে দুর্নীতি হয় এবং রাষ্ট্রের ক্ষতি হয়। তো দুর্নীতি কম বেশি হবেই, সেই জায়গায় কিন্তু আমাদের আইনের শাসন যদি ঠিক থাকে, তাহলে সেটাকে দূর করা যায়। তো আমাদের কথা আসলে কি, আমরা কি চাইছি, সেটা হলো বিগত দিনে যা হয়েছে সেটার বাইরে এসে চর্চা করতে হবে। তো সেই জায়গা থেকে এই দিকে খেয়াল রাখতে হবে। আমাদের সামনে কিন্তু উদাহরণ আছে যে একটা অনুন্নত রাষ্ট্র কীভাবে উন্নত রাষ্ট্রে পরিণত হয়। সেই ক্ষেত্রে আমরা মালয়েশিয়াকে ফলো করতে পারি, যে তারা কিভাবে এটা ডেভেলপমেন্ট করলো। পাশাপাশি মালয়েশিয়া কিন্তু তার জনগণ যারা আছে, তারা কিন্তু এখন মোটামুটি একটা সিস্টেমের মধ্যেই সেই রাষ্ট্রটা স্থিতিশীল অবস্থায় আছে। সেই সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের প্রচুর জনশক্তি আছে, মানে জনসংখ্যা আছে। এই জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশ খুব দ্রুত ইনকামের মধ্যে যেতে পারে। তো এই জায়গাগুলোতে আমাদের খেয়াল করতে হবে। আমাদের মূল টার্গেট হলো কর্মসংস্থান সৃষ্টি করা। তো সেটা যদি বাংলাদেশে না হয়, তাহলে সেটাকে বিদেশে করতে হবে। এখন আমাদের দরকার হলো মানুষের যে মৌলিক যে চাহিদা, সেই মৌলিক চাহিদা পূরণের জন্য আগে কাজ করা। তো সেই মৌলিক চাহিদা কি? তার বাসস্থানের যে নিশ্চয়তা, সেটা করা, তার খাদ্য বস্ত্র, এইটা নিশ্চয়তা করা। শিক্ষা, আপনি খেয়াল করবেন যে আমেরিকাতে কিন্তু উচ্চ শিক্ষা গ্রহণের জায়গায় একটা বাধ্যবাধকতা আছে। সেখানে সর্বোচ্চ 5% লোক উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। আপনার যদি মেধা না থাকে, তাহলে কিন্তু ওইখানে আপনি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন না। ওখানে নানান রকম কোর্স করতে পারেন, নানান কাজে আপনি নিজেকে দক্ষ করে তুলতে পারেন। কিন্তু আপনার ইউনিভার্সিটি শিক্ষার জায়গায় কিন্তু বহু বড় ধরনের বাধা এখানে আছে, যেখানে একমাত্র থাকতে হবে মেধা, টাকা হলেই হবে না। সেক্ষেত্রে বাংলাদেশে আসলে কি হচ্ছে? বাংলাদেশে প্রচুর পরিমাণে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে, কিন্তু সেখানে আদতে শিক্ষা দেওয়া হয় সার্টিফিকেট অর্জন করার জন্য, প্রকৃত এখানে দক্ষ হিসেবে তৈরি হয়ে ওঠে না। যার কারণে আমরা এই যে জনসংখ্যাটাকে শিক্ষিত বলছি, এটা আসলে জনশক্তি হয়ে উঠছে না, এটা একটা বড় বোঝা হয়ে উঠছে। বাংলাদেশে 3.7% জনগণ এখানে গ্রাজুয়েট, মানে অনার্স মাস্টার্স পাস। তো এই এত অনার্স মাস্টার্স পাস দিয়ে আসলে লাভ কি হচ্ছে? তারা তো দক্ষ হয়ে উঠছে না। তার কারণে আমরা সার্বভৌমত্ব আন্দোলন এখান থেকে একটা জিনিস চাই, সেটা হলো আপনার এসএসসি বা এইচএসসির পরে যে অ্যাডমিশন টেস্টটা হয়, সেই অ্যাডমিশনে আসলে খুব কঠিন করে দেওয়া উচিত। আপাতত দৃষ্টিতে 10% মানুষকে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া উচিত, এবং সেইখান থেকেই সরকারি এবং বেসরকারি যে চাকরিগুলো আছে, সেই চাকরিতে তারা যাক, এখানে গবেষণার মাধ্যমে দক্ষ হয়ে উঠুক। দেখেন আমেরিকায় কিন্তু তাদের চাহিদা মতন জনশক্তি, যারা পারফেক্ট মানুষ, এদের কিন্তু সারা বিশ্ব থেকে হায়ার করে নিচ্ছে। আমরা চাইলে সেভাবে নিতেও পারি, আমাদের দেশে যদি সেটা করে হয়। তো
আমাদের প্রচুর পরিমাণে অনার্স মাস্টার্স পাস আসলে দরকার না, আমাদের দরকার শিক্ষার যে কারিকুলাম আছে, শিক্ষার যে ব্যবস্থাপনা আছে সেটাকে সুন্দর করা, সেটাকে শক্তিশালী করা। তো সেইখানে শক্তিশালী না করে আমরা বিশাল জনগোষ্ঠী তৈরি করে রাখলাম যাদের আসলে কোনো কাজেই দিল না, তাহলে এটা তো বোঝা হয়ে গেল। পাশাপাশি বিসিএস সিস্টেমটা, এখানে লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায় শুধু এই একটা জিনিসের উপরে দেখে টার্গেট করে এগিয়ে যেতে। এটা একটা সাগরের ভিতরে সাঁতার কাটার মতো এবং সাগরের পানে মাটি ছোঁয়ার মতো। সেখানে খুব সামান্য সংখ্যক মানুষ সফল হয় আর সবাই ব্যর্থ হয়, এবং সেই ব্যর্থতাটাকে আজীবনের ব্যর্থতা মনে করে তারা ধ্বংস হয়ে যায়, সম্ভাবনাগুলো ধ্বংস হয়ে যায়। প্রতিটা মানুষেরই কোনো না কোনো দক্ষতা থাকে, সুপ্ত প্রতিভা থাকে, সেই প্রতিভাটাকে তুলে আনতে হবে। আমার মনে হয় যে এসএসসির পরে যে এই 90%কে নানান ধরনের শর্ট কোর্সের মাধ্যমে দক্ষ করে তাদের কাজের ভিতরে নিয়ে যেতে হবে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করা, তাদের যেখানে যে ধরনের রিসোর্স আছে সেগুলো দিয়ে নানান রকম প্রতিষ্ঠান তৈরি করা যায়। পাশাপাশি দক্ষ মানুষগুলোকে দেশের বাইরে পাঠানো যায়। তো এই সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। এটা একটা বিশাল পরিকল্পনা এবং সিস্টেম। সেইটার মধ্যে যদি যাওয়া যায় তাহলে বাংলাদেশ উন্নত হবে। আমরা সার্বভৌমত্ব আন্দোলন থেকে এমন রাষ্ট্র ব্যবস্থাপনায় চাইছি, এবং মানুষের উন্নয়নের জন্য শ্রেণী পেশা যেই ধরে ধরে তাদের উন্নয়নের পরিকল্পনা আসলে করতে হবে। এই দেশের যে বাজেট হয়, সে বাজেটটা হয় হলো হিমালয়ের উপরে ঢেলে দেওয়ার মতো, যেটা হিমালয়ের মাথা থেকে চুয়ে চুয়ে নিচে এসে পৌঁছে না। তার মানে সবচেয়ে বড় যে সংখ্যাটা, তারা আসলে এই সুবিধাগুলো পায় না, তারা ব্যক্তিগতভাবে নিজেদের চালিয়ে নেয়। সেখানে আসলে রাষ্ট্র কাঠামোর তেমন কোনো সুযোগ পায় বলে আমি মনে করি না, এবং আদতে পায়ও না। আপনারা এটা স্বীকার করতে হবে। তো আমাদের কথা একটাই, 5ই আগস্টের যে বাংলাদেশ আগে যে বাংলাদেশ ছিল, এখন সেই বাংলাদেশ হবে না কখনোই। কিন্তু যারা এখন সরকারে আছে, দায়িত্বশীল জায়গায় আছে, বিরোধী দলে আছে, তাদের যে কোনো পলিসি, যে কোনো কাজ রাষ্ট্র এবং জনগণ কেন্দ্রিক কল্যাণের হতে হবে। কিন্তু ব্যক্তিগত স্বার্থে যদি আপনারা এই কাজগুলো করেন, তাহলে আপনারাও বিতাড়িত হবেন, প্রত্যাখ্যাত হবেন মানুষের দ্বারা। ধন্যবাদ।